সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশনস অফ সেন্টেন্স। প্রথমে আমাদের জানতে হবে যে ট্রান্সফরমেশনস অফ সেন্টেন্স কী। সাধারণ অর্থে ট্রান্সফরমেশনস অফ সেন্টেন্স হচ্ছে কোনো সেন্টেন্সের অর্থ অপরিবর্তিত রেখে যখন রূপের পরিবর্তন ঘটে তাকে ট্রান্সফরমেশনস অফ সেন্টেন্স বলা হয়। তো তোমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশন সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আবার অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, তারপরে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, এভাবে একটা থেকে আরেকটা পরিবর্তন আসবে। তো আজকে আমি সর্বপ্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তো তাহলে আমরা বেশি কথা না বলে আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আমরা রুলস 1, ট্রান্সফরমেশন সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু এই চারটি থাকে, তাহলে নেগেটিভ আমরা যখন করব সেখানে ক্যান নট বাট থাকবে। অর্থাৎ এই চারটার যে কোনো একটা যদি থাকে তাহলে সেখানে ক্যান নট বাট থাকবে, আর বাকি ওয়ার্ড বা বাকি অংশগুলো কোনো পরিবর্তন হবে না। তো তাহলে দেখো, অ্যাফার্মেটিভ আমি একটা উদাহরণ দিচ্ছি। অ্যাফার্মেটিভ, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। তো এক্ষেত্রে এখানে আছে কি মাস্ট, তাহলে এখানে অ্যাফার্মেটিভে মাস্ট আছে। তাহলে আমরা যখন নেগেটিভ করব তাহলে বাকি অংশ ঠিক থাকবে, অর্থাৎ উই বসবে। মাস্টের পরিবর্তে কি বসবে? এখানে মাস্ট আছে, মাস্টের পরিবর্তে বসবে ক্যান নট বাট। তাহলে আমরা মাস্টের জায়গায় কি লিখব? ক্যান নট বাট লিখব, ক্যান নট বাট। তারপরে আছে ওবি আওয়ার প্যারেন্টস, বাকি অংশ ঠিক থাকবে, ওবি আওয়ার প্যারেন্টস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, তো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এখানে হ্যাভ টু আছে, তাহলে হ্যাভ টুর পরিবর্তে আমরা কি লিখব? ক্যান নট বাট লিখব। তাহলে আই ঠিক থাকবে, হ্যাভ টুর জায়গায় বসবে ক্যান নট বাট, ক্যান নট বাট। তারপর বাকি অংশ আছে ডু দ্য সাম, ডু দ্য সাম। তোমরা কি বুঝতে পেরেছ? এখন আমরা চলে যাব রুলস 2-তে। রুলস 2-তে আমরা ওইখানে ছিল হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু। এখানে হবে হ্যাড টু, নিডেড টু। এই দুইটার যে কোনো একটা থাকলে সেখানে হবে কুড নট বাট। ঠিক আছে, আর বাকি সব অংশ ঠিক থাকবে। চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। অ্যাফার্মেটিভে দেখো হি হ্যাড টু জয়েন দ্য মিটিং। তাহলে এখানে কি হবে বলো তো? যেহেতু এখানে হ্যাড টু আছে তাহলে কি হবে? কুড নট বাট হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা কি লিখব? হি হ্যাড টুর জায়গায় কি হবে? কুড নট বাট, বাট জয়েন দ্য মিটিং, জয়েন দ্য মিটিং। ওকে, এবার দ্বিতীয় উদাহরণটা তোমরা বলো তো কি হবে? কি আছে এখানে? নিডেড টু। ওকে, তাহলে নিডেড টুর পরিবর্তে কি বসবে? কুড নট বাট। হ্যাঁ ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব? আই নিডেড টুর জায়গাতে হবে কুড নট বাট, কুড নট বাট বাই আ কার। ওকে, তোমরা বুঝতে পেরেছ? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাব রুলস 3-তে। বলছে দেখো, অনলি বা অ্যালং দুইটা যে কোনো একটা যদি থাকে, এক্ষেত্রে যদি ব্যক্তির ক্ষেত্রে বা ব্যক্তি বোঝানো হয় সেক্ষেত্রে অনলি বা অ্যালনের পরিবর্তে বসবে নান বাট। কি বসবে? নান বাট বসবে। বুঝতে পেরেছ? আরেকটা হচ্ছে অনলির জায়গায় যদি বা অনলির ক্ষেত্রে যদি বস্তু বোঝানো হয় বা অনলি দ্বারা যদি বস্তু বোঝানো হয় তাহলে সেখানে বসবে নেগেটিভে নাথিং বাট। আর অনলি দ্বারা যদি সংখ্যা অথবা বয়স বোঝানো হয় সেক্ষেত্রে হবে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। যে কোনো একটা তোমরা বসাতে পারবা, দুটোটাই কারেক্ট। ওকে, তাহলে আমরা উদাহরণে চলে যাচ্ছি। দেখো, অনলি দ্য ব্রেভ ক্যান ফাইট। দেখো, এখানে কিন্তু তোমাদের অর্থ বোঝার কোনো প্রয়োজন নেই। তোমাদের আগে দেখতে হবে যে এখানে কি আছে, এগুলোর পরিবর্তে এই পাশে কোনগুলো বসবে। ওকে, দেখো অনলি দ্য ব্রেভ ক্যান ফাইট, শুধুমাত্র যারা সাহসী তারাই যুদ্ধ করতে পারে। এখানে কি বোঝানো হয়েছে অনলি দ্বারা?
ব্যক্তি বোঝানো হয়েছে। এখানে যারা কি সাহসী, তার মানে এখানে ব্যক্তির কথা বোঝানো হয়েছে। তো এক্ষেত্রে কি বসবে বলো তো? এই তিনটার ভিতরে কোনটা হবে বলো তো? নান বাট, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অনলির জায়গায় কি লিখবো? নান বাট লিখবো, নান বাট। বাকি অংশগুলো ঠিক আছে, আমরা ডট ডট দিয়ে দিই, লেখার প্রয়োজন নেই, যেহেতু বাকি অংশগুলো আমাদের লিখতে হবে না। ওকে, এবার দেখো দ্বিতীয় উদাহরণ তোমরা নিজেরা করবে, অর্থাৎ তোমরা বলবে আমি লিখব। আচ্ছা বলো তো দ্বিতীয় উদাহরণে কি বসবে? আই এম অনলি 25 ইয়ার্স ওল্ড। আমার বয়স শুধুমাত্র 25 বছর। তার মানে এখানে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, বয়স বোঝানো হয়েছে। ওকে, তাহলে আমরা কোনটা লিখব? নট মোর দেন অথবা নট লেস দেন। ওকে, তাহলে আমরা লিখতে পারি আই এম, অনলির জায়গায় কী লিখবো? তোমরা যে কোনো একটা লিখতে পারো। তো আমরা নট মোর দেন লিখি, নট মোর দেন। ওকে, আর বাকিগুলা ঠিক আছে। এভাবে যদি কোনো সংখ্যা বোঝানো হয় তখনও তোমরা যে কোনো একটা লিখতে পারো। আমি এখানে দুইটা উদাহরণ দিলাম, তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। এরপরে যদি কোনো কিছু না বোঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। এখন আমরা 4 নম্বর রুলসে চলে যাব। 4 নম্বর রুলসে হচ্ছে, যেমন দেখো অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাফার্মেটিভ যদি মেনি থাকে, অর্থাৎ মেনি থাকে, তবে মেনিটা সংখ্যা বোঝানো হবে। মেনি দ্বারা কী বোঝানো হবে? সংখ্যা। মেনি থাকলে হবে নট এ ফিউ, আর এ ফিউ থাকলে হবে নট মেনি। এ লিটল দ্বারা যদি পরিমাণ বোঝানো হয় তাহলে হবে নট মাছ, আর মাছ থাকলে নেগেটিভে হবে নট এ লিটল। ওকে, এই দুইটা হবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর এই দুইটা হবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা এখন উদাহরণে চলে যাচ্ছি। দেখো অ্যাফার্মেটিভে আমি লিখলাম যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, অর্থাৎ আমার অনেক বন্ধু আছে। ওকে, এখানে দেখো মেনি, এখানে মেনি আছে। মেনি দ্বারা এখানে কী বোঝানো হয়েছে? সংখ্যা। তাহলে আমরা কী লিখতে পারি? মেনির জায়গায় নট এ ফিউ, আর বাকি সবটুকু অংশ ঠিক থাকবে। যেমন আই, একটা কথা মনে রাখবে, এটা কোন টেন্স? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কখনো নট একা বসে না, নটের আগে ডু অথবা ডাজ বসে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? আই সাথে আই ডোন্ট হ্যাভ, যেহেতু নটটা চলে আসছে, ডোন্ট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। ওকে, তুমি কি বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 2 নম্বর উদাহরণে চলে যাব। 2 নম্বর উদাহরণ দেখো, দেয়ার ইজ মাছ মিল্ক ইন দ্য পট। এখানে কি আছে? মাছ আছে। তাহলে এখানে কি আছে? মাছ। তাহলে মাছ থাকলে মাছ দ্বারা পরিমাণ বোঝানো হয়েছে, তাহলে মাছের পরিবর্তে নেগেটিভে কী হবে? নট এ লিটল, অর্থাৎ আমরা মাছের জায়গায় কী বসাবো? নট এ লিটল বসাবো। বাকি সবটুকু অংশ ঠিক থাকবে। দেয়ার ইজ নট এ লিটল মিল্ক ইন দ্য পট, আমরা ডট ডট দিয়ে দিলাম। তো এভাবে তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবে। এক্ষেত্রে যে কোনো অংশই থাকুক না কেন বা যে কোনো একটা থাকুক না কেন তোমরা এই নিয়মে করে ফেলবে। ওকে, আমরা এখন চলে যাব 5 নম্বর রুলসে। তাহলে চলো দেখো, এখানে আছে শুধুমাত্র ফিউ, এর আগে ছিল এ ফিউ, এখানে হচ্ছে লিটল। আমরা 4 নম্বর রুলসে পড়েছি এ লিটল, সুতরাং দুইটা ভিন্ন। ফিউ সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর লিটল আনকাউন্টেবল নাউন ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওকে, দেখো ফিউ যদি অ্যাফার্মেটিভে ফিউ থাকে, নেগেটিভ হবে নট এ সিঙ্গেল, অর্থাৎ একটিও নয়। আর লিটল থাকলে নেগেটিভ আসবে নট এ লিস্ট, মানে বিন্দুমাত্র। নট এ লিস্ট অর্থ হচ্ছে বিন্দুমাত্র। ওকে, তাহলে দেখো আমরা উদাহরণে চলে যাই। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। ওকে, দেখো কী আছে এখানে? ফিউ। তাহলে ফিউ থাকলে কী বসবে? নট এ সিঙ্গেল, আর বাকি পুরো অংশটা ঠিক থাকবে। তাহলে আমরা লিখব হি। এখন দেখো আমরা জানি এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে খালি নট বসে না, এক্ষেত্রে
পূর্বে ডু অথবা ডাজ বসাতে হয়, আমরা এর আগে রুলসে আলোচনা করেছি। তো তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এক্ষেত্রে কী হবে, ডু হবে না ডাজ হবে? ওকে, ডাজ হবে। তাহলে হি ডাজ নট বা ডাজেন্ট, হি ডাজেন্ট, ডাজেন্টের পরে কখনো হ্যাজ বসে না, কি বসে, হ্যাভ বসে। ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ এ সিঙ্গেল বুক। ওকে, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছ। এখন দ্বিতীয় উদাহরণটা কী হবে বলো তো? দ্বিতীয় উদাহরণটা কী হবে? ওকে, আমি লিখছি দেয়ার ইজ, কী আছে এখানে, লিটল আছে। তাহলে লিটল তাহলে কী বসবে? ওকে, নট এ লিস্ট। তাহলে আমরা কী বসাবো? দেয়ার ইজ নট এ লিস্ট ওয়াটার ইন দ্য পন্ড। আমরা এটা লিখলাম না, ডট ডট দিয়ে দিলাম। তাহলে আমি দুইটি মাত্র উদাহরণ দিচ্ছি এই কারণে যে আমি যদি অনেকগুলো উদাহরণ দিতে যাই তাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এবং যার কারণে সেটা তোমাদেরও প্রবলেম হতে পারে, তোমরা অনেক সময় বিরক্ত বোধ করবে সেটা দেখার ক্ষেত্রে। তো যার কারণে আমি দুটো করে উদাহরণ দিচ্ছি। ওকে, আশা করি বুঝতে পেরে। ওকে শিক্ষার্থীবৃন্দু, আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী যে রুলসগুলো বাকি আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।